রাস্তায় দাঁড়িয়ে থাকা এক গুচ্ছ লোকের মাঝে ঠাস করে থাপ্পড় পড়ে জাংকুকের গালে। মাথা উঁচু করে দেখতে গেলে চোখে পড়ে সামনে দাঁড়িয়ে আছে সাদা সালোয়ার কামিজ পরা একটা রূপবতী মেয়ে। চোখে তার রাগের আভাস। রাগের কারণে কান দুটো লাল হয়ে গেছে, চোখগুলো ভীষণ ভাবে কুঁচকে আছে, কপালে ছোট্ট একটা কালো টিপ আর চোখে হালকা কাজল। এক নজরে জাংকুক ভালো করে মেয়েটাকে পর্যবেক্ষণ করলো। লজ্জা করে না? রাস্তার মাঝে দাঁড়িয়ে একটা লোক অনাগত জাংকুককে এইটা ওইটা বলেই যাচ্ছে। জাংকুক শুধু এক পলকে তাকিয়ে আছে তের দিকে। এই যে মিস্টার, আপনাকে কিছু বলা হচ্ছে, মন কোথায় আপনার? কিন্তু জাংকুক তাও কোনো কথাই বলে না, চোখ তার পুরোপুরি তের দিকে নিক্ষেপ করা। এই যে হ্যালো মিস্টার, আপনি কথা বলতে পারেন না নাকি? তে মুখে অসহ্য ভাব নিয়ে দাঁড়িয়ে আছে আর জাংকুককে পর্যবেক্ষণ করছে। এখান থেকে চল তাড়াতাড়ি। হ্যাঁ চল, যত সব। আর কোনোদিন যদি কাউকে না, তাহলে কিন্তু সোজা পুলিশের কাছে যাব, মনে রাখবেন। বলেই তো সেখান থেকে চলে যায়। জাংকুক এক পলকে তাকিয়ে থাকে তার যাওয়ার দিকে। স্কুকাই। ইয়েস বস। মেয়েটার অল ডিটেইলস আমার আজকের মধ্যেই চাই। পেয়ে যাবেন বস। কিন্তু বয়স সবে 19, নতুন কলেজে ভর্তি হয়েছে। কিছুদিন আগে তারা এই কোরিয়া শহরে এসেছে। বাড়িতে বলতে গেলে কেউই নেই, শুধু সে আর তার অসুস্থ মা। খুবই শান্তশিষ্ট একটা মেয়ে, তবে কোথাও অন্যায় দেখলেই সে চুপ করে থাকতে পারে না। সেখানে গিয়ে অন্যায়ের প্রতিবাদ করতে দুইবারও ভাবে না। আর যিনি মারামারি করছিল তিনি হলো জিয়ন জাংকুক। পেশায় একজন বিজনেসম্যান হলেও পাশাপাশি এই শহরের সবথেকে বড় মাফিয়া। তাকে সবাই মাফিয়া নামেই বেশি চেনে। তে পাশায় গিয়ে তার মায়ের ঘরে চলে যায়। তখন আয়ু ঘুমাচ্ছিল। তে গিয়ে তার মায়ের পাশে বসে পড়ে। মা, তোমার কি আবার পেটে ব্যথা হচ্ছে? না রে মা, আমি ঠিক আছি, তুই এত ব্যস্ত হোস না তো। আচ্ছা মা, ঠিক আছে, তুমি একটু অপেক্ষা করো, আমি খাবার বানিয়ে নিয়ে আসছি, তারপরে তোমার ওষুধও তো খেতে হবে। তে পড়াশোনার পাশাপাশি একটা রেস্টুরেন্টে পার্ট টাইম কাজ করে, আর সেই টাকা দিয়ে তাদের ছোট্ট সংসারটা চলে যায়। তে প্রায় সবকিছুতেই দক্ষ, পড়াশোনার পাশাপাশি সব কাজেই ভীষণ পারদর্শী, আর দেখতে তো মাশাআল্লাহ পুরো একজন মায়াবতী নারী। পরের দিন তে তার সব বাড়ির কাজ শেষ করে বাড়ি থেকে বেরোতেই যাবে, তখনই দরজায় কেউ নক করে। দরজা খুলতেই সামনের ব্যক্তিকে দেখে তের মাথা প্রচুর পরিমাণে গরম হয়ে যায়। আপনি এখানে কি করছেন? মা এমন করছিস কেন? তোর মা কেমন আছে? সেটা আপনাকে না দেখলেও চলবে, এখন আপনি আসতে পারেন। আমি তোর বাবা হই, একটা বার তোর মাকে দেখতে দে। বাবা? আমার কোনো বাবা নেই, বুঝেছেন? 2 বছর আগে যেমন আমাদের ছেড়ে চলে গেছিলেন, তেমন আপনি এক্ষুনি এই বাসা থেকে চলে যান। কিন্তু বললাম না চলে যান। গঙ্গার কথা বাড়ায় না, সেখান থেকে চলে যায়। তে কলেজ শেষ করে বাড়িতেই ফিরছিল, তখনই সামনে একটা কালো গাড়ি এসে থামে। গাড়ি থেকে হিরোর মতো নেমে আসে জিয়ন জাংকুক। নেমেই সোজা তের সামনে চলে যায়। আপনি আবার এসেছেন? আমার পথ আটকালেন কেন? সামনে থেকে শুনুন। হেই লিসন, আমি ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলতে পছন্দ করি না। আমি তোমাকে ভালোবাসি, আর বিয়ে করলে তোমাকেই করব। বলো, বিয়ে করবে আমায়? সেদিনের থাপ্পড়টা মনে হয় কম হয়ে গেছিল, তাই না? আপনি জানেন আপনি কার সাথে কথা বলছেন? জাংকুক স্কুকাইকে থামিয়ে দিয়ে বলে, দেখুন মিস, ভালো যখন বেসে ফেলেছি তখন আপনাকে আমি পেয়েই ছাড়বো। ও না, তোমায় সোনা। জাংকুক তার কার্ড এগিয়ে দিয়ে বলে, এই যে আমার কার্ড, আজ রাতের মধ্যে যেন অ্যান্সারটা পাই। মনে থাকবে তো? কি যেন? হ্যাঁ, মিস তে। ও না, তুমি তো আমার ওয়াইফ হতে চলেছো সোনা, মনে থাকবে তো? বলেই সেখান থেকে ভাগ নিয়ে চলে যায়। তে অগ্নি দৃষ্টি দিয়ে তাকিয়ে থাকে জাংকুকের যাওয়ার দিকে। লোকটার সাহস দেখে তের ভীষণ পরিমাণে রাগ হচ্ছে।
সেদিন রাতে আর তে জাঙ্কুককে ফোন করেনি। আস্তে আস্তে তের মায়ের আরো শরীর খারাপ হতে শুরু করে। আয়ুর পেটে অ্যাপেন্ডিসাইড হয়েছে। ডাক্তার বলেছে অপারেশন করতে হবে, কিন্তু অপারেশন করতে তো অনেক টাকা লাগবে, আর সেটাতে কোথায় পাবে? বস, মেয়েটার এখনো কোনো খোঁজ নেই। আপনি যদি একবার পারমিশন দেন তাহলে মেয়েটাকে তুলে নিয়ে আসতাম। ওহো স্কুকাই, আমি আমার কলিটাকে জোর করতে চাই না, ইউনো। সে নিজের ইচ্ছায় আমার কাছে আসবে, আর ওটা খুব তাড়াতাড়ি আসবে। থেকে তো আমার কাছে আসতেই হবে। মা, তুমি চিন্তা করো না, তোমার কিচ্ছু হবে না, আমি আছি তো মা। তের মায়ের পেটে আবার ব্যথা উঠেছে, কিন্তু এবারের ব্যথাটা অতিরিক্ত যন্ত্রণাদায়ক। আয়ু কিছুতেই ঠিক থাকতে পারছে না। শেষমেশ কোনো উপায় না পেয়ে তে তাড়াতাড়ি করে আয়ুকে হসপিটালে নিয়ে আসে। দেখুন মিস্তে, আপনার মায়ের অনেক বড় অপারেশন করতে হবে, তাই যত তাড়াতাড়ি সম্ভব টাকার ব্যবস্থা করুন। ডক্টর, বলছি কত টাকা লাগবে মোট? ধরে নিন ৮০,০০০। এই কথা শুনেতেই হুট করে বসে পড়ে। তাদের নিজেদের সংসারই তো ঠিকমতো চলে না, এতগুলো টাকা সে কিভাবে জোগাড় করবে? তের হুট করে জাঙ্কুকের বলা কথা মনে পড়ে। তাড়াতাড়ি করে বাড়ি চলে যায়। সারা জায়গায় তন্ন তন্ন করে খোঁজে। অনেক খোঁজার পর জাঙ্কুকের কার্ড পেয়ে যায়। সোনা, আমি তো তোমার জন্যই অপেক্ষা করছিলাম। কি বলবা বলো? আপনি কি দেখা করতে পারবেন? তের দেওয়া ঠিকানায় জাঙ্কুক তাড়াতাড়ি করে পৌঁছে যায়। তে তাকে হাসপাতালে ডেকেছে। এ কি, এইখানে ডাকলে যে? দেখুন, আমার মা খুব অসুস্থ। এখন মায়ের অপারেশনের জন্য অনেকগুলো টাকা দরকার। প্লিজ আমাকে হেল্প করুন। আরে এটা আবার বলতে হয়? কত টাকা লাগবে তুমি বলো, আমি দিচ্ছি। না, আমি আপনার কাছ থেকে কোনো দয়া চাই না। আপনি আমায় টাকা দিয়ে হেল্প করুন, পরে আমি শোধ করে দেব। আর যতদিন না টাকা শোধ করতে পারছি ততদিন আমি আপনার সব কথা শুনবো। আপনি যা বলবেন সব শুনবো। টাকা ফিরিয়ে দিলে আমি আপনার কাছ থেকে চলে যাব। এই কথা শুনে জাঙ্কুকও রাজি হয়ে যায়, আর সাথে সাথে টাকা দিয়ে দেয়। তারপর আয়ুর অপারেশন ঠিক মতো হয়ে যায়। তবে ডাক্তার বলেছে 1 মাস তাকে হাসপাতালে থাকতে হবে, আর এই 1 মাস তে জাঙ্কুকের সাথে তার বাড়িতে থাকবে। তে আয়ুর কাছে চলে যায়, যে এখনো ঘুমাচ্ছে। আয়ুর কাছে গিয়ে হাতটা শক্ত করে ধরে বলে, মা, ছোট থেকে অনেক কিছু সহ্য করেছি, আমি অনেক কিছু হারিয়েছি, আর কিছু হারাতে চাই না। তুমি ঠিক সুস্থ হয়ে যাবে দেখবে। তারপর আমরা আবার একসাথে থাকবো। মা, আমি যাচ্ছি, আমি আবার কাল তোমাকে দেখতে আসবো, ঠিক আছে? এইটুকু বলেই তে কান্না ভেজা চোখ নিয়ে সেখান থেকে চলে যায়। জাঙ্কুক হাসপাতালের বাইরেই গাড়ি নিয়ে অপেক্ষা করছিল। তে আসাতে জাঙ্কুক থেকে নিয়ে রওনা দেয় জিওন ম্যানশনের দিকে। তখন জিওন বাড়িতে সকলেই বসে গল্প করছিল। হঠাৎ জাঙ্কুক তের হাত ধরে বাড়িতে প্রবেশ করে। কোনো মেয়েকে নিয়ে আসতে দেখে সকলেই উঠে দাঁড়ায়। জাঙ্কুক সকলের সামনে এসে বলে, ও হলো তে, আমার বউ, আর এখন থেকে ও এখানেই থাকবে। এই কথা শুনে সকলে অবাক। পাশে বসে থাকা লিসা এক চিৎকার দিয়ে ওঠে। ন্যান্সি লিসাকে সেখান থেকে নিয়ে চলে যায়। আরেন এগিয়ে এসে বলে, ছোট থেকে চাইলেও তোমাকে আটকাতে পারিনি। এখন বিয়ে করেছ ভালো কথা, কিন্তু মনে রেখো, বাড়ির সম্মান যেন সম্মানের জায়গায় থাকে। এই কথা বলে আরেন সেখান থেকে চলে যায়। তে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। জাঙ্কুক শান্ত দৃষ্টি দিয়ে তাকায় তের দিকে, তারপর কিছু না বলে সেখান থেকে চলে যায়। তামা, তুমি তো ভারী মিষ্টি দেখতে। তে মৃদু হাসে। জিন থেকে একটা ঘরে নিয়ে যায়, আর তের হাতে একটা কাপড় দিয়ে ফ্রেশ হয়ে নিতে বলে। রাতে সকলে খাবার টেবিলে বসে আছে। সকলের মুখ রাগে গম্ভীর। তারই মাঝে ন্যান্সি বলে ওঠে, আরেন, তোকে কতবার বললাম আমার নাতনি লিসার সাথে এখন বিয়েটা দিয়ে দে, তা তো শুনলি না। এখন না জানি কাকে না কাকে বিয়ে করে নিয়ে এলো। কেমন স্বভাবের মেয়ে কি জানি। দিদি, তুমি এমন ভাবে বলছো কেন? তুই মোটেও এমন মেয়ে না। তুমি চুপ করো বৌমা, আস্তে না আস্তে গুণগান শুরু করে দিয়েছে।
ন্যান্সি আবার আরেনকে উদ্দেশ্য করে বলে, আরেন, আমি বলছি এখনো সময় আছে, ওই মেয়েকে বাড়ি থেকে বিদায় কর, না হলে কিন্তু তোর এই সংসার তছনছ করে দেবে। আরেন গম্ভীর মনোযোগ দিয়ে কিছু একটা ভাবতে থাকে। দূর ছাতা, কত রাত হয়ে গেছে, কত খিদেও তো পেয়েছে, কিন্তু কেউ একবার ডাকলো না, কিন্তু এখনো ডাকলো না কেন? কি যে করি, আমি তো জাঙ্কুককেও বলতে পারবো না, আমি নিজেও তো নিচে যেতে পারছি না, কি হবে এখন? আমার খুব খিদে পেয়েছে। তো জিন খাবার নিয়ে সবে তের ঘরের দিকেই যাচ্ছিল, হঠাৎ সামনে জাঙ্কুক এসে বলে, মা কোথায় যাচ্ছ? এই তো দেখ না, তেকে খাবার দিতে যাচ্ছি। তোমার যেতে হবে না মা, তুমি আমাকে দাও, আমি নিয়ে যাচ্ছি। না না, তুই যা, আমি নিয়ে যাচ্ছি। মা বললাম না দাও, তুমি আমাকে দাও, আমি তেকে খাইয়ে দেব। কোনো কথা বাড়ায় না, জাঙ্কুকের হাতে খাবার প্লেট দিয়ে সেখান থেকে চলে যায়। তে জানলার দিকে তাকিয়ে তার মায়ের কথাই ভাবছিল, হঠাৎ পেছন থেকে জাঙ্কুক তাকে জড়িয়ে ধরে, কানের কাছে এসে বলে, সোনা কি ভাবছো? আচমকা এভাবে স্পর্শ করার ফলে তে কিছুটা ঘাবড়ে যায় আর জাঙ্কুককে ধাক্কা দিয়ে দূরে সরে আসে। হঠাৎ ধাক্কা দেওয়াতে জাঙ্কুক একটু পিছিয়ে যায়, অগ্নি দৃষ্টি দিয়ে তের দিকে তাকায়। এই, আপনি এভাবে আমাকে জড়িয়ে ধরলেন কেন? আর আপনি আমার রুমে কি করছেন? জাঙ্কুক অগ্নি দৃষ্টি দিয়ে তের দিকে তাকায়। এটা দেখে তে একটু ভয় পেলেও স্বাভাবিক কণ্ঠে বলে, শুনতে পাচ্ছেন না নাকি? আমি কি বলছি শুনতে পারেননি? জাঙ্কুক নিজেকে শান্ত করে আর স্বাভাবিক স্বরে বলে, তে অনেক রাত হয়েছে, খাবার খেয়ে নাও। তের ভীষণ খিদে পেয়েছে, তাই আর কিছু না বলে টেবিলের সামনে চলে যায়। খাবার খেতে নিলে জাঙ্কুক বাধা দিয়ে বলে, তোমার হাত দিয়ে খাওয়ার কোনো দরকার নেই। মানে? তুমি দাঁড়াও, আমি তোমায় খাইয়ে দিচ্ছি। বলেই তের সামনে বসে পড়ে আর ভাত মাখিয়ে তের মুখের কাছে ধরে। তে অবাক দৃষ্টি দিয়ে জাঙ্কুকের দিকে তাকিয়ে থাকে। এই প্রথম কোনো পুরুষ তাকে খাইয়ে দেওয়ার জন্য বলল। ছোট থেকেই মা ছাড়া কেউ তাকে খাইয়ে দেয়নি, এই প্রথম কোনো পুরুষ এইভাবে যত্ন করছে দেখে তে অবাক দৃষ্টি দিয়ে জাঙ্কুকের দিকেই তাকিয়ে থাকে। কি হলো, খাচ্ছ না যে? কি হলোটা কি তে, খাচ্ছ না যে? হ্যাঁ করো। তে আর কিছু না ভেবে জাঙ্কুকের হাত থেকে খেতে শুরু করে আর অপলক দৃষ্টি দিয়ে জাঙ্কুকের দিকে তাকিয়ে থাকে। জাঙ্কুক তেকে খাইয়ে দিয়ে নিজের হাতের ঝোলটা অবধি খাইয়ে দেয়, তারপর প্লেট নিয়ে রুম থেকে বেরোতে গিয়ে আবার দরজার সামনে দাঁড়ায়, তারপর ধীর গলায় বলে, তে একটা বারও তো জিজ্ঞাসা করলে না আমি খেয়েছি কিনা? তুমি এই বাড়িতে 1 মাসের জন্য এসেছো, কিন্তু বিয়েটা তো আমরা সত্যি সত্যি করেছি তাই না? একবার না হয় বউয়ের কর্তব্যটা পালন করতে। এই কথা বলে জাঙ্কুক সেখান থেকে চলে যায়। তে ভাবতে থাকে, সত্যি তো তার কি একটা বার জিজ্ঞাসা করা উচিত ছিল না যে সে খেয়েছে কিনা? উফ, আমিও না এত ক্লান্ত যে ভুলেই গেছি। তোর মা কি তোকে এইসব শিক্ষা দিয়েছে বলতো, যে তোর জন্য এতটা করলো আর তুই? উফ, দূর, ভালোই লাগে না। রাতের বেলা থেকে সাজিয়ে জাঙ্কুকের ঘরে নিয়ে যায়, রীতি রেওয়াজ মেনে সমস্ত নিয়ম পালন করে বাসর ঘরে থেকে বসিয়ে দিয়ে চলে যায়। এদিকে তে এইসবে ভীষণ অস্বস্তি হচ্ছে। তে তো এইসব ভাবেইনি, সে তো ভেবেছিল জাঙ্কুকের কথা মতো সে এই বাড়িতে 1 মাস থাকবে আর সবার সামনে নাটক করবে বউ সেজে থাকার। তারপর 1 মাস পর তার মা সুস্থ হয়ে গেলে জাঙ্কুকে ডিভোর্স দিয়ে মাকে নিয়ে দূরে চলে যাবে। কিন্তু আজ কিনা বাসর ঘর সাজিয়েছে, এইসব কিভাবে মেনে নেবে? উনি যদি আমার সাথে কিছু করে তাহলে? না না না, উনি আমার সাথে এসব করতে পারে না, কিন্তু উনি তো মাফিয়া, যদি আমার সাথে জোর করে। না না না, আমি সব কি ভাবছি? তখনই জাঙ্কুক শব্দ করে দরজা বন্ধ করে। তের মনের মধ্যে হাজার প্রজাপতি উথাল পাথাল করছে। সে তো জাঙ্কুককে ভালোই বাসে না, তাহলে কেন এই উত্তেজনা? কেন আজকে সত্যি সত্যি এই রাতের অনুভূতি হচ্ছে? এদিকে জাঙ্কুক এক পা করে তের দিকে এগোচ্ছে।
জাংকুক যত এগোচ্ছে তের মনের উত্তেজনা যেন বেড়েই চলেছে। শক্ত করে খামচে ধরে বিছানার চাদর। জাংকুক এসে বিছানার ওপর বসে পড়ে। তে চোখ মুখ খিচে বন্ধ করে নিচের দিকে মুখ করে বসে আছে। জাংকুক তের কোমল হাতটা আলতো ভাবে ধরে আর হাতে একটা গভীর চুমু দেয়। তের মনের মধ্যে থাকা প্রজাপতি যেন বাইরে আসার জন্য ভীষণ পরিমাণে ছটফট করছে। তখনই জাংকুক তের হাতে সুন্দর একটা সোনার ব্রেসলেট পরিয়ে দেয় আর হাত দিয়ে তে থুতনি ধরে আর নিজের দিকে ঘোরায়। তে তো উত্তেজনায় হাত পা রীতিমতো কাঁপা শুরু করেছে। জাংকুক তের মুখটা নিজের দিকে ঘুরিয়ে বলে, আমার বউটাকে অনেক সুন্দর লাগছে। জীবনের সব থেকে মূল্যবান জিনিস পেয়েছি। জান, অনেক ভালোবাসি, নিজের জীবনের থেকেও বেশি। তে চোখ খুলে তাকায়। জাংকুকের বড় বড় চোখগুলো তখন তের মায়া ভরা মুখখানা দেখতে ব্যস্ত। তে গভীর দৃষ্টি দেয় জাংকুকের দিকে। জাংকুকের চোখে যেন তীক্ষ্ণ ভালোবাসা আর পাওয়ার আকাঙ্ক্ষা। ভীষণ ডুবে যেতে ইচ্ছা করলো তের, কিন্তু তার সাথে সাথে চোখ সরিয়ে নেয়। জাংকুক তের কাঁধে হাত দিতেই তে ছিটকে দূরে সরে যায়। না, প্লিজ আমাকে টাচ করবেন না। দেখুন, আমি জানি হয়তো আপনার কাছে এই রাতটা অনেক স্পেশাল, বাট আমি এখনো রাজি না। হ্যাঁ, মানলাম আমি একটা মাস আপনার কথা শুনবো, কিন্তু এখন এই মুহূর্তে আমি এসবের জন্য রাজি না। প্লিজ বোঝার চেষ্টা করুন। আর কিছু বলার আগেই জাংকুক তেকে নিজের কাছে নিয়ে আসে আর এক দৃষ্টি দিয়ে তাকিয়ে থাকে। তে ভয়ে চোখ বন্ধ করে নেয়। তে ঠিকই ভেবেছিল হয়তো এখন যা করবে তার বিরুদ্ধে গিয়েই করবে, কিন্তু তেকে অবাক করে দিয়ে জাংকুক তের কপালে একটা গভীর চুমু দিয়ে বলে, আমি তোমাকে এভাবে চাই না জান। তুমি যেদিন চাইবে সেদিন আমি তোমায় টাচ করব। এখন ঘুমিয়ে পড়ো, অনেক রাত হয়েছে তো। বলেই পাশের থেকে একটা বালিশ নিয়ে সোফায় শুয়ে পড়ে। তে তো পুরো অবাক। সে তো ভেবেছিল এই মাফিয়াটা তাকে আজ শেষই করে দেবে, কিন্তু এটা কি হলো? মাফিয়াটা এত ভালো হলো কি করে? উনি কি সত্যি নাটক করছেন? আমার সামনে কি ভালো সাজতে চাইছেন? আমি তো ভেবেছিলাম আমাকে জোর করে, কিন্তু আস্তাগফিরুল্লাহ। এসব কি ভাবছিস? যা হয়েছে ভালোর জন্যই হয়েছে। এখন শুয়ে পড়ি। কি পেমা, তুই এত সকালে এখানে কি করছিস? আসলে আন্টি, আমার এত সকালে ওঠারই অভ্যাস, এই জন্য আর শুয়ে থাকতে পারলাম না। কি রে, এখনো মায়ের জায়গাটা দিতে পারলি না? এখনো আন্টি বলবি? আসলে ভুল হয়ে গেছে। সেটাই ঠিক আছে, কিন্তু তুই নতুন বউ, এত সকালে রান্নাঘরে। ও কিছু হবে না তো মা, তুমি চিন্তা করো না। এই যা, কি হলো? কি না মানে তোমায়, মানে আপনাকে তুমি করে ফেলেছি। আমাকে মায়ের জায়গা দিয়েছিস তাই তুমি বলেছিস, এতে অসুবিধা কোথায়? আমার তো বেশ ভালোই লেগেছে। সত্যি? আচ্ছা, তাহলে এখন থেকে আমি তোমায় তুমি করেই বলবো। সকালে সবাই উঠে নাস্তা করে নেয়। না চাইতেও সকলকে তের রান্নার প্রশংসা করতেই হয়। আর এদিকে ন্যান্সি আর লিসা রেগে বব। সকালের খাওয়া দাওয়া প্রায় শেষ, কিন্তু এদিকে নবাবজাত মানে জিয়ন জাংকুক এখনো পড়ে পড়ে ঘুমাচ্ছে। জিনের বলাতে তে জাংকুকের জন্য এক কাপ কফি নিয়ে যায়, কিন্তু ঘরে গিয়ে জাংকুকের মায়া ভরা ঘুমন্ত মুখ দেখে তে তার নজর সরাতে পারে না। মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে তার দিকে। যাই বলি না কেন, উনি কিন্তু ভীষণ সুন্দর। ফিউচারে ওনার যে বউ হবে সে খুব লাকি হবে। ওনার মতো এত হ্যান্ডসাম একটা হাজবেন্ড পাবে যে। ওয়েট, কিন্তু এখন তো আমি বউ, তাই আমি এখন আপাতত দেখতেই পারি, তাই না তে? হঠাৎ জাংকুক নড়ে চড়ে ওঠে। তে পাশের টেবিলে কফির কাপ রেখে জাংকুককে ডাকে, কিন্তু জাংকুক তের হাত ধরে নিজের কাছে টেনে নেয় আর গলা জড়িয়ে ধরে। তে তো লজ্জায় শেষ, সে কি করবে বুঝতে পারছে না। তাড়াতাড়ি করে জাংকুককে ডাকতে থাকে, এই যে শুনুন না, কি করছেনটা কি? আমাকে এমন ভাবে ধরেছেন কেন? প্লিজ ছাড়ুন। উফ তে, প্লিজ আমাকে ডিস্টার্ব করো না, আমাকে একটু ঘুমাতে দাও। কিন্তু জাংকুক, আপনি আমাকে কিভাবে ধরেছেন? দেখুন প্লিজ। তের চিৎকার শুনে জাংকুক চোখ মেলে তাকায়।
তেকে এতটা কাছে দেখে সে আর নিজেকে সামলাতে পারে না। হঠাৎ করে তে ঠোঁটে ঠোঁট ছুঁয়ে দেয় আর কিস করতে থাকে। তো বড় বড় চোখ করে শুধু তাকিয়েই আছে, তার সাথে এটা কি হচ্ছে। 2 মিনিট হয়ে যাওয়ার পরও যখন জাঙ্কুক তাকে ছাড়লো না, তখন তে জোরে ধাক্কা দিয়ে উঠে যায় আর জাঙ্কুকের দিকে অগ্নি দৃষ্টি দিয়ে তাকায়। জাঙ্কুকের চোখ এখনো বন্ধ। অসভ্য একটা, আমার প্রথম কিসটাও নিয়ে নিল বলেই সেখান থেকে চলে যায়। আর এদিকে জাঙ্কুক মিটমিট করে হাসতে থাকে আর বিড়বিড় করে বলে, ঠিক এমন ভাবেই প্রতিটা ভালোবাসা তোমার কাছ থেকে নেব সোনা। না তুমি আটকাতে পারবে আর না ছাড়তে পারবে। তখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে। বাড়ির ড্রয়িং রুমে থমথমে মুখ করে দাঁড়িয়ে আছে জিন, তার পাশেই গম্ভীর মুখ করে দাঁড়িয়ে আছে আরেম। আর এদিকে ন্যান্সি একটার পর একটা বলেই যাচ্ছে, তোকে আমি আগেই বলেছিলাম নামজুন, ওই মেয়ে সুবিধার নয়। সন্ধ্যা হয়ে গেছে অথচ বাড়ির বউ এখনো বাড়ি ফেরেনি। ছি 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 ছি, লোকে যদি জানতে পারে আমাদের মান সম্মান সব শেষ হয়ে যাবে। নামজুন গভীর দৃষ্টি দিয়ে জিনের দিকে তাকায়। তখন জিন বলে ওঠে, অমন বলছো কেন দিদি? হতেও তো পারে এ কোনো দরকারে গেছে। তুমি চুপ করো তো জিন, বৌমার তরফদারি করতে একবার পিছু যায় না। তখনই পুই পুই করে বলেছিলাম ওই মেয়ে সুবিধার না। তখনই গম্ভীর মুখ নিয়ে জাঙ্কুক বাসায় প্রবেশ করে। জাঙ্কুককে দেখে ন্যান্সি যেন এবার আরো লাই পেয়ে যায়। জাঙ্কুক, জাঙ্কুক বাবা, দেখ সন্ধ্যা হয়ে গেছে আর তোর বউ এখনো বাসায় ফেরেনি। তোকেও বলে যায়নি, শুধু তোকে কেন কাউকেই বলে যায়নি। জাঙ্কুক চুপচাপ কথাগুলো শুনলো, তারপর একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে মায়ের দিকে তাকিয়ে বলে, মা, আমার মাথাটা ভীষণ ব্যথা করছে, এক কাপ চা পাঠিয়ে দিও তো। বলেই বড় বড় পা ফেলে ঘরে চলে যায়। রাত 7টার দিকে তে বাসায় ফেরে। দরজার কাছে আসতেই ন্যান্সির সামনে গিয়ে দাঁড়ায়, কর্কশ কণ্ঠে বলে, এই যে মহারানী, বলি কোথায় যাওয়া হয়েছিল? হ্যাঁ, তুমি কি জানো না এত রাত অবধি এই বাড়ির বউরা বাইরে থাকে না? আসলে আমার একটু কাজ ছিল, ক্ষমা করবেন। তার কাজ কি এত রাত অবধি থাকে? দিদি, মেয়েটা ক্লান্ত হয়ে এসেছে, ওকে এখন যেতে দাও। না না, তা বললে তো হবে না। বাড়ির নতুন বউ কোথায় গেছিল সেটা জানতে হবে না? তে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। তখনই জাঙ্কুক ফোন টিপতে টিপতে সিঁড়ি দিয়ে নেমে আসে। তে এক পলক জাঙ্কুকের দিকে তাকায়। জাঙ্কুক সোজা রান্নাঘরে চলে যায়। ফ্রিজ থেকে একটা পানির বোতল নিয়ে তাকে উদ্দেশ্য করে বলে, তে রুমে আসো, আমার মাথা ব্যথা করছে, মাথা একটু মালিশ করে দেবে। বলে আবার উপরে চলে যায়। তে ন্যান্সিকে সাইড কাটিয়ে নিজের ঘরে চলে যায়। এদিকে ন্যান্সি রেগে বম, ঢং দেখে বাঁচি না, স্বামী বলল আর পিছন পিছন দৌড় দিল। কেন দিদি, তুমি কি জানো না স্বামীর সব কথা শোনাই তো একটা আদর্শ বউয়ের কাজ, তাই না? তে গুটি গুটি পায়ে জাঙ্কুকের সামনে এসে দাঁড়ায়। জাঙ্কুক বিছানায় বসে ল্যাপটপে কাজ করছিল। তে ধীর গলায় বলে, জাঙ্কুক, মা কেমন আছে এখন? ওনার শরীর ভালো আছে? তে অবাক হয়ে যায়, সেটা তাকে বলে যায়নি, তাহলে জাঙ্কুক কিভাবে জানলো? জাঙ্কুক, আপনি কিভাবে জানলেন? মানে আমি তো আপনাকে কিছু বলিনি। আসলে কি বলো তো তে, ভালোবাসলে তার মুখ দেখেই বোঝা যায়। আমি জানি তুমি এতটা সময় তোমার মায়ের কাছেই ছিলে, কিন্তু তে এভাবে না বলে যাওয়ার কি আছে? দরকার হয় আমি তোমাকে নিয়ে যাব আর মাকে বলে যাবে, যাতে করে তোমার কথা শোনাতে কেউ না পারে। বুঝতে পেরেছো? বলছি আপনার মাথা ব্যথা করছিল, আমি কি মালিশ করে দেব? ব্যথা তো করছে, যদি দিতে ভালোই হতো। আচ্ছা, আপনি শুয়ে পড়ুন, আমি এখনই তেল নিয়ে আসছি। বলেই তে ছুটে তেল আনতে চলে যায়। জাঙ্কুক বিছানায় শুয়ে আছে আর এদিকে তে জাঙ্কুকের কপালে তেল মালিশ করছে। জাঙ্কুক, এখন কি কমেছে মাথা ব্যথা? তে, হ্যাঁ, মাথার চুলগুলো একটু টেনে দাও তো। তেও মুচকি হেসে জাঙ্কুকের মাথার চুল হাত বুলিয়ে দেয়। এতে করে জাঙ্কুক ঘুমের রাজ্যে পাড়ি দেয়।
বেশ অনেকক্ষণ হলো তে জাঙ্কুকের মাথায় হাত বোলাচ্ছে। হঠাৎ জাঙ্কুক তার বালিশ ছেড়ে তের কোলের উপর মাথা রাখে আর তের কোমর জড়িয়ে ধরে। তে বেশ চমকে যায়। জাঙ্কুকের কোমল ঠোঁট তের কোমরে স্পর্শ হতেই তে নিজের ঠোঁট নিজেই কামড়ে ধরে। জাঙ্কুক, কি করছেন দাদি? প্লিজ এমন করবেন না, আমার অস্বস্তি হচ্ছে। জাঙ্কুক তের পেটে হালকা করে চুমু দেয়। এতে করে তে আরো পাগল পাগল হয়ে যায়। অনেক কষ্টে জাঙ্কুকে নিজে থেকে দূরে সরায়। জাঙ্কুকের চোখ এখনো বন্ধ। তে বুঝতে পারে জাঙ্কুক ঘুমের তালে এমনটা করছে। তাই তে আবার জাঙ্কুকের মাথায় হাত বুলিয়ে দেয়। সত্যি জাঙ্কুকের ঘুমন্ত মুখটা একবার কেউ দেখলে নির্ঘাত সে প্রেমেই পড়ে যাবে, যেমনটা তে পড়ছে। উফ তে, কি করছিস নাকি? ওটার দিকে তাকানো বন্ধ কর। কিন্তু উনি সত্যি অনেক হ্যান্ডসাম। আজ আকাশটা ভীষণ পরিমাণে মেঘলা, মনে হচ্ছে একটু পরে বৃষ্টি আসবে। তে ছাদ থেকে জামা কাপড় নামিয়ে ঘরে এসে সমস্ত কাপড় গুছিয়ে রাখে। আজ কেন জানি ভীষণ ভালো লাগছে, কিন্তু এই ভালো লাগা কিসের জন্য? মনটা সকাল থেকেই ফুরফুরা। সন্ধ্যা তখন 7টা বাজে। সকলের জন্য চা নাস্তা বানিয়ে সবে ঘরে গেল। এতবার ফোন চেক করার পরেও সেই একই অবস্থা, কোনো ফোন বা মেসেজ আসেনি। এমনি দিন তো জাঙ্কুক কতবার ফোন করে, তাহলে আজ কেন ফোন করছে না? বিছানায় জড়ো সড়ো হয়ে বসে পড়ে। তখনই ফোনে একটা ফোন আসে। তে তো খুশি হয়ে যায়। ফোন ধরতেই দেখে এটা তো জাঙ্কুক না, এটা তো জিমিন ফোন করেছে। তের মনটা বেশ খারাপ হয়ে যায়। হ্যালো, কি রে তে? এতদিন পর ফোন করলাম, তুই খুশি হসনি? আরে না না, খুশি হব না কেন, অনেক খুশি হয়েছি। কথা শুনে তো মনে হলো না। আচ্ছা বলতো, কেমন আছিস? আর তোর মাফিয়া হাজবেন্ডটা কেমন আছে? জিমিন আর বলিস না, সে সেই সকালে অফিসে গেছে, এখনো ফোন করেনি। ওরে আমার পেশোনা, চিন্তা হচ্ছে বুঝি? আরে দূর, কি বলিস? একদমই না। বুঝতেই পারছি। আচ্ছা শোন, কাল আমার সাথে একটা জায়গায় যেতে হবে কিন্তু। কোথায়? আসলে আমার নিউ বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে যাব। জিমিন তুই একা যা, আমার যাওয়া হবে না। তুই তো জানিস এখন আমার বিয়ে হয়েছে। প্লিজ তে, এমন করছিস কেন? তুই তো জানিস আমি তোকে ছাড়া একা একা কোথাও যেতে পারি না। প্লিজ। আচ্ছা ঠিক আছে। রাতে জাঙ্কুক বাসায় ফিরে ফ্রেশ হয়ে নিজের কাজে বসে যায়। তে গরম এক কাপ কফি এনে জাঙ্কুককে দেয়। এই যে আপনার কফি। রাখো। তে পাশের টেবিলে কফি রেখে ওইখানে দাঁড়িয়ে থাকে। জাঙ্কুক এক পলক তের দিকে তাকিয়ে বলে, তে কিছু কি বলবে? না মানে আজ কি আপনি অনেক বিজি ছিলেন? মানে একবারও ফোন করলেন না যে? আজ কি বেশি কাজ ছিল? জাঙ্কুক একবার তের দিকে ভুরু কুচকে তাকিয়ে বলে, কেন বলো তো? না না মানে ওই যে মা চিন্তা করছিল আর কি, ওর জন্য বললাম। ও আচ্ছা, মা চিন্তা করছিল? হ্যাঁ সত্যি, বিশ্বাস না হলে মাকে জিজ্ঞাসা করুন। ও আচ্ছা ঠিক আছে। জাঙ্কুক আবার নিজের কাজে মন দেয়। তে ঠাই দাঁড়িয়ে থাকে আর মনে মনে ভাবে, আমি নাকি ভালোবাসি, তাই তো এত কাজ যে আমার দিকে একটু ভালোভাবে তাকায়ও না। সব বুঝি, ভালোবাসা না ছাই, সবকিছু নাটক। মনে মনে এসব ভেবে সেখান থেকে চলে যায়। জাঙ্কুক তের যাওয়ার দিকে তাকিয়ে থাকে আর বলে, বউটা আমার জন্য কত চিন্তা করে, সেটা মুখে বললেই তো হয়। যাক, শুনে ভালো লাগলো যে তুমি আমার জন্য ভাবো। খুব তাড়াতাড়ি আমাকে ভালোবাসবে সোনা। আর ওই দিনটা খুব তাড়াতাড়ি আসবে যেদিন তুমি নিজে আমার কাছে আসবে। নবাব নন্দিনী, সকাল সকাল সেজে গুজে কোথায় যাওয়া হচ্ছে শুনি? সবাই বসে পান চিবোতে চিবোতে কথাটি বলল ন্যান্সি। তে পাত্তা দিল না। জিনের কাছে গিয়ে বলে, মা আমি একটু বেরোচ্ছি, তোমার ছেলেকে বলিনি, তোমাকে বলে গেলাম। আচ্ছা মা যা, কিন্তু তাড়াতাড়ি আসিস। জিনের কাছ থেকে বিদায় নিয়ে তে চলে যায়। জিন, বৌমা যে তোমার হাতছাড়া হয়ে যাচ্ছে, সে কি আছে তোমার? কোনো কিছু হচ্ছে না দিদি,
আমি আমার বোমাকে হাত করে রাখতে চাই না, তাকে শুধু আমার মেয়ে বানিয়ে রাখতে চাই। দেখবো এই আদিত্যটা কতদিন থাকে, যত সব। কিরে এত দেরি করলি কেন? আর বলিস না, বাড়িতে একজন আছে না শাকচুন্নি, তার জন্য দেরি হলো। শাকচুন্নি সেটা আবার কে? ওই যে আমার ফুপি শাশুড়ি, উনি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি চল, ও হয়তো দাঁড়িয়ে আছে। তারা দুজন একটা ফ্যাক্টরির পার্কিং লটে চলে যায়। জিমিন, এইখানে তোর বিয়ে বসবে এমন জায়গায়? কি জানিতে, এখানেই তো আসতে বললো। আর একটু দাঁড়ানোর পরে একটা গাড়ি সেখানে আসে, গাড়ির মধ্যে সুগা। ও, সুগার সাথে তো পরিচয় করানোই হয়নি। সুগা হলো জাংকুকের অ্যাসিস্ট্যান্ট, আর এটা তে আর জিমিনের মধ্যে কেউই জানে না। কি এত দেরি হলো কেন তোমার? আরে একটু কাজ ছিল। আচ্ছা যাই হোক, এটা হলো আমার বেস্ট ফ্রেন্ড, আর তে এটা হলো আমার বয়ফ্রেন্ড সুগা। হ্যালো তে। হ্যালো। তাহলে যাওয়া যাক। তারা দুজনে উঠে পড়ে সুগার গাড়িতে। সুগা তার জিএফ কে প্রথমে অফিস নিয়ে যেতে চায়, কারণ সুগার নিজের আপন বলতে কেউই নেই। অফিসে পৌঁছে দুজন অবাক, কারণ এটা অনেক বড় অফিস, একদম নামি দামি, যেটা তারা শুধু টিভিতে নিউজেই দেখেছিল। আরে বাহ সুগা ভাইয়া, আপনি এত বড় অফিসের অ্যাসিস্ট্যান্ট, অনেক শুনেছি এই কোম্পানির ব্যাপারে। ইস সুগা, আমি তো ভাবতেই পারিনি তুমি এত বড় অফিসে কাজ করো। সুগা পুরো অফিস ঘুরিয়ে দেখায়। হঠাৎ ঘুরতে ঘুরতে তের চোখ পড়ে একটা কেবিনের দিকে। তে স্তব্ধ হয়ে যায়। এ কি তে, দাঁড়িয়ে পড়লি যে? কি হয়েছে তে, তুমি দাঁড়িয়ে পড়লে কেন? তে যেদিকে তাকিয়ে থাকে সুগাও সেদিকে তাকায় আর বলে, ও উনি হলো আমাদের অফিসের সিইও, মানে আমার বস জিয়ন জাংকুক। সুগা, তুমি এসব কি বলছো নাকি? হ্যাঁ, কেন কি হয়েছে? আরে তুমি জানো না নাকি জাংকুক স্যার বিয়ে করেছে? হ্যাঁ জানি তো, আর পরশু তো ওর বাড়ি যাব ভাবিকে দেখতে। আরে গাধা, তোমার বস মানে তোমার বসের বউ হলো তে, মানে আমার বেস্ট ফ্রেন্ড তে। হোয়াট? ও মাই গড, এখন কি হবে জিমিন? আমি জানি না। এই যা, এবার জাংকুক নির্ঘাত আমাকে খেয়ে নেবে। এদিকে ইউনমিন ঝগড়া করছে আর এদিকে তেলে বেগুনে জ্বলছে, কারণ সামনে জাংকুক আর তার পাশে একটা সুন্দর মধ্যবয়সী মেয়ে, তাও আবার জাংকুকের গায়ের কাছে ঘেঁষে বসে আছে। এটা দেখে তের রাগে সারা শরীর জ্বলে যাচ্ছে। ভাবি চলুন আমরা ভিতরে যাই। হ্যাঁ তে, চল আমরা ভিতরে গিয়ে বসি। সুগা, এবার কি হবে? আমার ভীষণ ভয় করছে। কেন, কি হবে আবার? আরে দেখতে পাচ্ছ না, তোমার বসের পাশে একটা মেয়ে, আর আমার বেস্ট ফ্রেন্ডের দিকে তাকাও, কেমন রাগি চোখ করে তাকিয়ে আছে। আমার নিজেরই ভয় লাগছে। সব আমার দোষ, না জানি এবার আমার কি হবে। ধৈর্যের বাঁধ এখন ভেঙে যাচ্ছে। জাংকুক দূর থেকে বিষয়টা লক্ষ্য করেছে। জাংকুক প্রথম দেখাতেই বুঝতে পেরেছে সেখানে তেই বসে আছে। তে এইখানে কিভাবে আসলো এটা না ভেবে জাংকুকের মাথায় তো অন্য কিছু ঘুরছে। একটা শয়তানি হাসি দিয়ে কিছু একটা ভাবলো জাংকুক। একটু পর ক্লায়েন্ট চলে গেলে জাংকুক মেয়েটাকে দাঁড় করায়, তার কাছে গিয়ে হাত ধরে বলে, হে লিসেন, ক্যান আই গো ফর দ্য কফি? সরি স্যার, কি বললেন? তোমাকে কিছু বলতে হবে না, তুমি শুধু আমার দিকে তাকিয়ে থাকো। কিন্তু স্যার। শাট আপ, আমি যা বলছি শুধু তাই করো। তুমি যদি চাও আমি তোমাকে বাড়ি পৌঁছে দিতে পারি। বলো, তুমি আমার সাথে যাবে? এসব দেখে তের চোখ রাগে লাল হয়ে গেছে, আর থাকতে পারলো না তে। বড় বড় পা ফেলে কেবিনে ঢুকে পড়ে। মেয়েটার কাছ থেকে জাংকুকে দূরে সরিয়ে ঠাটিয়ে একটা থাপ্পড় মারে মেয়েটার গালে। তোর এত বড় সাহস, আমার হাজবেন্ডের দিকে চোখ দিস? তোর ওই চোখ দুটো আমি তুলে ফেলবো, সত্যি একটা। এই মেয়েটাকে মেরেই যাচ্ছে। জাংকুক তাকে পিছন থেকে জড়িয়ে ধরে আর পিছনে পিছিয়ে নিয়ে আসে। পৃথিবীতে কি আর ছেলে ছিল না? আমার হাজবেন্ডের দিকে হাত বাড়াতে হবে? পেটনি সাচ্চুনি একটা, আজ তোর সব কটা চুল ছিড়বো। কেবিনে চিৎকার শুনে সুগা জিমিন সকলে ছুটে আসে। কি হয়েছে নাকি জাংকুক? সুগা, তুই
তুই তাড়াতাড়ি সুজিকে নিয়ে বাইরে যা। এই সুগার বাচ্চা, খবরদার, ওকে ছাড়। ওর সব কয়টা চুল ছিড়বো, তারপরে নিয়ে যাবি। আমার মালিক থেকে নজর দেয়, এত বড় সাহস। কি হরে হোয়াট? মাল? হ্যাঁ মাল, ও শুধু আমার মাল, বুঝলি? সুগা, তোকে বললাম না ওকে নিয়ে যা। সুগা মেয়েটাকে ধরে ধরে বাইরে নিয়ে যায়, সাথে জিমিনও চলে যায়। তাই এখনো চিৎকার করেই যাচ্ছে। আর এদিকে জাঙ্কুক, সে পড়েছে মহা বিপদে। জোর করে ধরে সোফায় বসাই পেটে। সোনা প্লিজ শান্ত হও, কিচ্ছু হয়নি। দেখো কিচ্ছু হয়নি মানেটা কি? তুমি সব দিনের কি বলছিলে? হ্যাঁ, তোমার হুঁশ নেই? বাসায় যে বউ আছে, কেন তুমি কেন অন্য মেয়ের কাছে যাবা? আচ্ছা আচ্ছা, সরি সরি সোনা, আর হবে না। সরি, এবার চুপ করো। পেটে শান্ত করে জড়িয়ে ধরে জাঙ্কুক, মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, সরি সোনা, আর কখনোই এমনটা হবে না। আমার যা দেখার দেখে ফেলেছি, আমার যা বোঝার সেটাও বুঝে ফেলেছি। আর কোনো মেয়ের কাছে যাব না। কাম ডাউন সোনা, কিচ্ছু হয়নি।